স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল মামলাটি গত ১০ই ফেব্রুয়ারি হেয়ারিং সম্পন্ন হয়েছে এবং তার জাজমেন্ট রিজার্ভ হয়েছে। কিন্তু তারপরেও আজকে ২৪শে মার্চ ২০২৫ তারিখে মহামান্য সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ৯ এ এসএসসির যে চাকরি বাতিল মামলা সেই সংক্রান্ত অন্য একটি মামলা আজকে শুনানির জন্য লিস্টেড ছিল এবং আজকে সেই মামলাটি কোর্টে উঠেছিল। মূলত এই মামলাটি সুমোটোভাবে শুনানির জন্য লিস্টেড হয়েছিল। তো সেই মামলাটির ব্যাকগ্রাউন্ড কি ছিল, কেন সেই মামলাটি সুমোটোভাবে লিস্টেড হয়েছিল এবং সেই মামলার বিষয়বস্তু কি, সেই মামলাটি আজকে যে হেয়ারিং হলো সেখানে কি হেয়ারিং হলো, মহামান্য বিচারপতি কি অর্ডার দিলেন আজকে, এবং সেখানে মূলত যে সিবিআই উদ্ধার করা ওএমআর সিট সেই সংক্রান্ত বিষয়ে কিছু কথা হয়েছে। তো সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণভাবে কিছু বিষয় আলোচনা করার চেষ্টা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমেই আমি বলে রাখি যে আজকে এই যে মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছিল তার ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি। ট্রান্সফার পিটিশন সিভিল, যার কেস নম্বর হচ্ছে ১২৬০ থেকে ১২৬৯ অফ ২০২৩। এই কেসে অনারেবল সুপ্রিম কোর্টের মূলত অনারেবল জাস্টিস অনিরুদ্ধ বসু এবং অনারেবল জাস্টিস বেলা এম ত্রিবেদীর বেঞ্চ মূলত ২০২৩ সালে স্কুল সার্ভিস কমিশনকে একটি নির্দেশ দিয়েছিলেন যে সিবিআই উদ্ধারকৃত যে ওএমআর সিট তার যে স্ক্যান কপি সেগুলোকে প্রিন্ট আউট আকারে সিলড এনভেলপে মহামান্য সুপ্রিম কোর্টে সাবমিশন করতে। সেই মোতাবেক এসএসসি ১৯টি ফাইলে অর্থাৎ ১৯টি এনভেলপে সিলড আকারে সেই সমস্ত ওএমআর কপির যে স্ক্যান কপিগুলো ছিল সেই স্ক্যান কপিগুলোকে মহামান্য সুপ্রিম কোর্টে সাবমিট করেছিলেন। তো অনারেবল সুপ্রিম কোর্ট ১১/৮/২০২৩ তারিখে একটি অর্ডার দিয়েছিলেন যে যেগুলো এসএসসি সাবমিট করেছে সিলড কভারে সেগুলোকে সেফ কাস্টোডিতে রাখার জন্য অনারেবল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে সেগুলোকে পাঠান। তো এরপরে আপনারা সকলেই জানেন যে এই যে সমস্ত মামলাগুলো ট্রান্সফার পিটিশন সহ যে মূল মামলাগুলো মহামান্য সুপ্রিম কোর্টে সেই সময় পেন্ডিং ছিল জাস্টিস অনিরুদ্ধ বসু এবং জাস্টিস বেলা এম ত্রিবেদীর বেঞ্চে, তো সেই মামলাগুলিকে ৯/১১/২০২৩ সালের একটি অর্ডারে ডিসপোজ করে দিয়েছিলেন, একটি অর্ডার দিয়ে, এবং সেই মামলাগুলোকে অনারেবল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছিলেন এবং ৬ মাসের সময় দেওয়া হয়েছিল যে এই ৬ মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে জাজমেন্ট দিতে হবে। তো তারপরে আপনারা জানেন যে মহামান্য সুপ্রিম কোর্টের সেই ৯/১১/২০২৩ সালের অর্ডারের পরে যেটা হয়েছিল যে কলকাতা হাইকোর্টে সমস্ত মামলা চলে এসেছিল মহামান্য সুপ্রিম কোর্ট থেকে এবং সেখানে ডিভিশন বেঞ্চ গঠন হয়েছিল অনারেবল জাস্টিস দেবাংশু বসাকের নেতৃত্বে, এবং তারপরে সেই মামলার বিচার হয়েছিল। কিন্তু ওই যে ১৯টি সিলড যে এনভেলপ যেটা মহামান্য সুপ্রিম কোর্টে এসএসসি সাবমিট করেছিল সুপ্রিম কোর্টেরই নির্দেশে, সেগুলো মহামান্য সুপ্রিম কোর্ট সেফ কাস্টোডিতে রেখেছিল রেজিস্ট্রারের কাছে। সেগুলো সম্পর্কে কিন্তু ৯/১১/২০২৩ তারিখের যে অর্ডার সেই অর্ডারে কিন্তু কিছু বলা হয়নি। ফলত সেগুলো অ্যাজ ইট ইজ অনারেবল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছেই কিন্তু পড়েছিল। এর মাঝে আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ২৬,০০০ চাকরি বাতিলের যে মামলা সেই মামলার শুনানি হয় এবং সেখানে কিন্তু জাজমেন্টও চলে আসে ২০২৪ সালে। মূলত পুরো প্যানেল এসএসসির বাতিল হয়ে যায়। এরপরে সেই মামলা চ্যালেঞ্জ হয়ে আবার মহামান্য সুপ্রিম কোর্টে আসে। সেখানে প্রাথমিকভাবে অনারেবল ডিভিশন বেঞ্চের যে জাজমেন্ট তার উপরে সুপ্রিম কোর্ট একটি স্টে দেয়। এরপরে আপনারা জানেন যে সেই মামলার শুনানি হয় এবং শেষ শুনানি বা ফাইনাল শুনানি হয়েছিল গত ১০ই ফেব্রুয়ারি ২০২৫ সালে, এবং তখনই কিন্তু এই মামলার অর্ডার রিজার্ভড হয়েছে। এখনো অবধি এই মামলার কোনো ফাইনাল জাজমেন্ট আসেনি, কিন্তু ফাইনাল জাজমেন্ট অর্থাৎ যে ফাইনাল জাজমেন্ট সেটা ভার্ডিক্ট সেটা রিজার্ভড হয়ে গেছে, শুনানি কমপ্লিট হয়ে গেছে মূল যে এসএসসির মামলা। কিন্তু এর মাঝে এই যে মামলাটি এই মামলাটি তাহলে কেন উঠলো? কারণ যে ১৯টি সিলড এনভেলপ যেটা সেইটা এখনো অবধি মহামান্য সুপ্রিম কোর্টে পড়ে রয়েছে, সেই সম্পর্কিত কোনো অর্ডার নেই। তার ফলে MA ৫০৭ অফ ২০২৫ এরকম একটি অ্যাপ্লিকেশনে একটি অফিস রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি। সেই অফিস রিপোর্টের যে বিষয়বস্তু সেটা এটাই ছিল যে ওই যে ১৯টি সিলড এনভেলপ সেখানে কোনো অর্ডার নেই। তো সেগুলো কি করবে মহামান্য সুপ্রিম কোর্ট সেই বিষয়ে মূলত নেসেসারি ডিরেকশনের জন্যই ৯ নম্বর কোর্টে ১৮ নম্বর সিরিয়ালে ২৪/৩/২০২৫ তারিখে এই যে মামলাটি সেই মামলাটি ৯ নম্বর কোর্টে লিস্টেড করা হয়।
মূলত এই মামলাটি লিস্টেড করার এটাই কারণ ছিল যে এই যে ১৯টি এনভেলপ সেগুলো কি করা হবে? মহামান্য সুপ্রিম কোর্টে কি সেগুলো পড়ে থাকবে? নাকি এসএসসিকে হ্যান্ড ওভার করে দেওয়া হবে? নাকি কোনো পার্টিকে অর্থাৎ সিবিআইকে হ্যান্ড ওভার করে দেওয়া হবে? অর্থাৎ এইটা কি করবে? তো এই ডিরেকশনের জন্যই কিন্তু এই মামলাটি সুমোটোভাবে অফিস রিপোর্টেই কিন্তু লিস্টেড করে দেওয়া হয়েছিল ৯ নম্বর কোর্টে জাস্টিস বেলা এম ত্রিবেদীর বেঞ্চে। তো সেই মোতাবেক এই মামলাটি আজকে ৯ নম্বর কোর্টে ১৮ নম্বর সিরিয়ালে ২৪/৩/২০২৫ তারিখে অনারেবল জাস্টিস বেলা এম ত্রিবেদী এবং অনারেবল জাস্টিস প্রসন্ন বি ভারালে স্যারের বেঞ্চে লিস্টেড হয়েছিল এবং এই মামলার শুনানি আজকে হয়েছে। তো প্রথমে যখন এই মামলাটি ওঠে ১৮ নম্বর সিরিয়ালে তখন একজন আইনজীবী তিনি বলেন তারা এই মামলায় উপস্থিত হয়েছেন। তো এই সময় অনারেবল জাস্টিস বেলা এম ত্রিবেদী ম্যাডাম তিনি বলেন, নাও হোয়াট ইজ টু বি ডান, অর্থাৎ তিনি প্রশ্ন করেন যে তাহলে এখন তারা কি করবেন, যে ১৯টি এনভেলপ যেটা মহামান্য সুপ্রিম কোর্টে পড়ে রয়েছেন সে সম্পর্কে তারা কি করবেন। তো অন্য একজন লয়ার যিনি ছিলেন তিনি বললেন যে এই ব্যাপারে তারা কিছু ইনস্ট্রাকশন নিয়ে আসবেন, তার পরবর্তীতে যেন মহামান্য বিচারপতি কিছু নির্দেশ দেন। তো এই সময় স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী তিনি উপস্থিত ছিলেন। তিনি বললেন যে তিনি স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বলছেন এবং এই যে ১৯টি এনভেলপ সিলড আকারে যে পড়ে রয়েছে ফাইলগুলো, সেই ফাইলগুলো যাতে করে এসএসসিকে ফেরত দেওয়া হোক। মহামান্য বিচারপতি অনারেবল জাস্টিস বেলা এম ত্রিবেদী ম্যাডাম তখন প্রশ্ন করেন যে কাদেরকে ফেরত দেওয়া হবে। তখন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী বলেন যে এটা এসএসসিকে ফেরত দেওয়া হোক, তার কারণ এই ফাইলগুলি আলটিমেটলি এসএসসি মহামান্য সুপ্রিম কোর্টে যেহেতু সাবমিট করেছিল, এখন এই ফাইলগুলোর তো আর কোনো প্রয়োজন নেই, অতএব এসএসসিকেই যাতে এগুলো রিটার্ন করে দেওয়া হোক। অন্য একজন আইনজীবী যিনি ছিলেন তিনি বলেন যে ম্যাডাম এই বিষয়ে কিছু কন্ট্রোভার্সি রয়েছে, তার ফলে তারা কিছু নেসেসারি ডিরেকশন চাইছে তাদের যে পার্টির কাছ থেকে, তার পরবর্তীতে যেন মহামান্য সুপ্রিম কোর্ট কিছু নির্দেশ দেয়। তো সেই সময় অনারেবল জাস্টিস বেলা এম ত্রিবেদী ম্যাডাম তিনি কিন্তু একটি ছোট্ট অর্ডার দিলেন, যে অর্ডারে তিনি এটাই উল্লেখ করলেন যে যারা কাউন্সিল যারা উপস্থিত হয়েছেন তারা টাইম প্রে করছেন, অর্থাৎ তারা সময় চাইছেন কেন না, তো প্রপার ইনস্ট্রাকশনের জন্য হুইচ রিগার্ড টু দ্য অফিস রিপোর্ট, অর্থাৎ যে অফিস রিপোর্টের অনুযায়ী এই মামলাটি লিস্টেড হয়েছে সেই অফিস রিপোর্টের রিগার্ডে সিকিং ডিরেকশন অন দ্য সিলড এনভেলপ প্রডিউসড বিফোর দিস কোর্ট। তো এই যে দুটো তো এই যে সিলড এনভেলপের আকারে যে বিষয়গুলো রয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে, সে ব্যাপারে তারা ডিরেকশনের জন্য কিছুটা সময় চাইছেন। তো সেই জন্য ২ সপ্তাহ সময় দেওয়া হচ্ছে এমন বলে একটা ছোট্ট অর্ডার তিনি লিখলেন। তো এরপরে এসএসসির আইনজীবী যিনি ছিলেন তিনি সরাসরি এই বিষয়ে কিছু আপত্তি করলেন। তিনি বললেন যে মাই লর্ড, যারা এক্ষেত্রে সময় চাইছেন বা যারা ইনস্ট্রাকশনের জন্য সময় চাইছেন তাদের এই মামলায় কোনো সম্পর্ক নেই, দে হ্যাভ নো রোল ইন দিস ম্যাটার বলে তিনি উল্লেখ করেন। মহামান্য বিচারপতি তখন প্রশ্ন করেন যে তাহলে আপনি কি স্টেটের পক্ষ থেকে বলছেন? তখন যিনি স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী ছিলেন তিনি বললেন যে নো, আই এম ফর দ্য বোর্ড, অর্থাৎ তিনি এসএসসির পক্ষ থেকে বলছেন এমনটাই তিনি বলেন। মহামান্য বিচারপতি তখন বলেন যে দেখুন এই বিষয়ে তো সিবিআই ইনকোয়ারি চলছে, তো এখন এই মুহূর্তে এই বিষয়টা কিছুটা পরে বললেই ভালো হয়। তখন এসএসসির আইনজীবী বলেন যে মাই লর্ড, সিবিআই ইনভেস্টিগেশনের ফাইনাল যে রিপোর্ট এসএসসি মামলায় সেটি ৯ জানুয়ারি ২০২৪ সালে দেওয়া হয়েছে। তখন বিচারপতি বলেন যিনি ইনস্ট্রাকশন চাইছিলেন অর্থাৎ কিছুটা সময় চাইছিলেন তাকে তিনি প্রশ্ন করেন যে তিনি কেন সময় চাইছেন কিছুটা, কোন পারপাসে তিনি ইনস্ট্রাকশন বিষয়টা চান। তো এই সময় এসএসসির আইনজীবী যিনি ছিলেন তিনি কিছুটা আপত্তি করছিলেন এই বিষয়ে যে কেন অন্য পার্টি যারা রয়েছেন তারা এই মামলায় ইনস্ট্রাকশন চাইছে, এই বিষয়ে যে ১৯টি এনভেলপ যেটা পড়ে রয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে সেটা তো এসএসসি সাবমিট করেছিল, অতএব এখন সেই মামলাটা যেহেতু ৯/১১/২০২৩ তারিখে ডিসপোজড হয়ে গেছে, এরপরে ডিভিশন বেঞ্চে পাঠানো হয়েছে, ডিভিশন বেঞ্চ থেকে অর্ডার দেওয়া হয়েছে, তারপরে মামলা সুপ্রিম কোর্টে এসছে, সুপ্রিম কোর্টে জাজমেন্ট রিজার্ভড হয়ে গেছে, এখন যে ফাইল পড়ে আছে সেটা এসএসসিকে ফেরত দেওয়া হোক। তো এইটাই মূলত এসএসসির বক্তব্য ছিল। তো মহামান্য বিচারপতি বলেন যে দেখুন যারা সময় চাইছেন লেট দেম স্যাটিসফাই, তাদেরকে স্যাটিসফাই করার জন্যই কিছুটা সময় আমরা দিচ্ছি। ইটস ভেরি বিগ স্ক্যাম উই নো, এই যে বক্তব্যটা তিনি উল্লেখ করেন মহামান্য বিচারপতি, এটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেন যে এটা অনেক বড় একটা স্ক্যাম, তো তার জন্য এটার জন্য তাড়াহুড়ো করে কোনো নির্দেশ দেওয়া উচিত নয়। লেট হিম 2 উইকস, অর্থাৎ তাদেরকে ২ সপ্তাহ সময় আমরা দিচ্ছি, তারপরে দেখা যাবে যে সিলড কভারে যে ফাইলগুলো রয়েছে মহামান্য সুপ্রিম কোর্টে সেগুলো কি এসএসসিকে দেওয়া হবে নাকি অন্য কিছু ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে। তো যিনি আইনজীবী ছিলেন অন্য একজন তিনি বললেন যে তিনি অরিজিনাল ম্যাটারে পিটিশনার, তিনি এই যে আজকে উপস্থিত হয়েছেন তার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স সেটাকে যাতে করে নোট করা হয়।
মহামান্য বিচারপতি বললেন যে এটা তো অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী হচ্ছে, তো ফলে এখানে কারোর অ্যাফিয়ারেন্স অ্যাজ সাচ কোনো নোট করার প্রয়োজনীয়তা নেই। তো সেই সময় যিনি উকিল ছিলেন আইনজীবী, তিনি বললেন যে, "হ্যাঁ, মাই লর্ড, আমরা জানি যে এটা সুও মোটো হচ্ছে, জাস্ট টু অ্যাসিস্ট ইউ, ইওর লর্ডশিপ" বলে তিনি এটা বললেন। এরপরে এই মামলাটা এভাবেই শেষ হলো এবং ২ সপ্তাহ পরে কিন্তু এই মামলাটি আবার লিস্টেড করা হবে। তো ১ম এই একটি বিষয় আমি বলে রাখি যে, এই যে মামলাটি, তার সাথে কিন্তু যে ২৬,০০০ শিক্ষক, অশিক্ষক কর্মী চাকরি বাতিলের যে মূল মামলা, যেটি মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট রিজার্ভড হয়ে গেছে, সেই রিলেটেড কিন্তু এই মামলা নয়। এখানে মূলত একটি বিষয়ই দেখা হয়েছে যে ১৯ টি এনভেলপে যে এসএসসি সাবমিট করেছিল যে বিষয়গুলো, যে তথ্যগুলো, সেগুলো মহামান্য সুপ্রিম কোর্টের সেফ কাস্টডিতে রয়েছে। সেই সংক্রান্ত কোনো অর্ডার নেই। যে মামলার ভিত্তিতে এইগুলো সাবমিট করা হয়েছিল, সেই মামলা ডিসপোজড হয়ে গেছে। এখন এই যে বিষয়টা, এটা কি করা হবে? এই নিয়েই কিন্তু এই মামলাটা মূলত লিস্টেড হয়েছিল সুও মোটোভাবে অফিস রিপোর্টের তথ্য অনুযায়ী। এবং আপনারা অনেকেই এই বিষয়টা আমাকে মেসেজ করেছিলেন যে, এই বিষয় নিয়ে সংক্রান্ত কিছু বলুন জানা থাকলে। তো এটা নিয়ে অনেকেই হকচকিয়ে যাচ্ছিলেন যে, হঠাৎ করে এসএসসির আবার মামলা কেন শুনানি হচ্ছে? যেহেতু অর্ডার রিজার্ভড হয়ে গেছে, জাজমেন্ট রিজার্ভড হয়ে গেছে। তো আমি বলে রাখি, এটা মূলত ওই সংক্রান্ত বিষয়ে। এক্ষেত্রে এসএসসির মূল মামলার সাথে এর কোনো রিলেশনশিপ নেই। এসএসসির মূল মামলাটা যেমন হয়েছিল তেমনই রয়েছে। সেখানে জাজমেন্ট রিজার্ভড হয়ে রয়েছে। মহামান্য বিচারপতিরা কোনো একটা সময় জাজমেন্ট দিয়ে দেবেন। জাজমেন্ট দেওয়ার আগে অবশ্যই সেখানে অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ থাকবে যে কবে মামলাটি লিস্টেড হচ্ছে। তখন জাজমেন্ট ওপেন কোর্টে কিন্তু প্রোনাউন্সড করা হবে এবং যেটা ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু জাজমেন্ট কপি দিয়ে দেওয়া হবে। তো সে বিষয়ে কোনো তথ্য থাকলে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। আপাত অর্থে এই যে পুরো বিষয়টা, সেটা উল্লেখ করলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।